যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহত্তর এলএনজি চুক্তি করল বাংলাদেশ। বছর প্রতি কেনা হবে 50 লাখ টন এলএনজি, রয়টার্সের প্রতিবেদন। 17 দিন চিকিৎসা শেষে লন্ডন ক্লিনিক থেকে তারেক রহমানের বাসায় ফিরলেন খালেদা জিয়া, শারীরিক অবস্থার উন্নতি। চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কৃষক আহত, নেওয়া হলো রাজশাহী মেডিকেলে। উত্তরাঞ্চল সহ সারা দেশে বইছে শীতের দাপট, সর্বনিম্ন তাপমাত্রা 9.6 ডিগ্রি রেকর্ড দিনাজপুরে, বিপাকে শ্রমজীবীরা। কুষ্টিয়ার অস্থির চালের বাজার, মিনিকেটের দাম ঠেকেছে কেজি প্রতি 80 টাকা। 5 মিল মালিকের সিন্ডিকেটের লুটছে অস্বাভাবিক মুনাফা। ধানের দাম কতটুকু বাড়লে চালের দাম কতটুকু তারা বাড়ায়, এটাই এক পর্যন্ত উপযুক্ত হিসাব মিলালারা দিতে পারে। রাজশাহীতে ক্ষতিকর রাসায়নিকে পাকানো হচ্ছে কাঁচা টমেটো। চুয়াডাঙ্গার সরোজগঞ্জে হাট সয়লাব চিনি মেশানো খেজুর গুড়ে। এবং লস অ্যাঞ্জেলেসে দাবানলের দায় মেয়রের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে ডোনাল্ড ট্রাম্প, এখনও পুড়ছে 10 এলাকা। শুনছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে রয়েছে আমি সাইনা ইসলাম। এবার বিস্তারিত। ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরই তার প্রশাসনের সঙ্গে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহে বড় ধরনের একটি চুক্তিতে পৌঁছেছে বাংলাদেশ। চুক্তিটি হয়েছে লুইজিয়ানা ভিত্তিক একটি প্রতিষ্ঠানের সঙ্গে। এতে বছরে 50 লাখ টন তরল গ্যাস পাবে ঢাকা, কাটবে সংকট। এ চুক্তি ঘিরে যুক্তরাষ্ট্র বাংলাদেশ কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলছে বিটা। লুৎফর কবিরের রিপোর্ট। দীর্ঘদিন তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সংকটে বাংলাদেশ। চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি থাকায় নিয়মিত গ্যাস সংকটে ধুঁকতে হয় শিল্প কারখানা ও আবাসিক খাতের গ্রাহকদের। আর শীতকালে তো পরিস্থিতি আরও নাজুক। এমন সংকটের মাঝেই সুখবর হয়ে এলো যুক্তরাষ্ট্র থেকে 50 লাখ টন এলএনজি গ্যাস পাচ্ছে বাংলাদেশ। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে এলএনজি নিয়ে বড় ধরনের চুক্তি হয়েছে ঢাকার। এ নিয়ে শুক্রবার প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। প্রতিবেদনে এসেছে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ভিত্তিক আর্জেন্ট এলএনজি কোম্পানির সঙ্গে এ চুক্তি হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। চুক্তির আওতায় বছরে 50 লাখ বা 5 মিলিয়ন টন তরলকৃত গ্যাস কিনবে ঢাকা। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর চুক্তিটি যুক্তরাষ্ট্রের প্রথম বড় এলএনজি সরবরাহ চুক্তি বাংলাদেশের জন্য, যা ইতিবাচক মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। ট্রাম্প প্রশাসনের সঙ্গে চুক্তি নিয়ে রয়টার্সের আলাপ হয় বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে। তিনি জানান, বাংলাদেশের ক্রমবর্ধমান শিল্প উন্নয়নের জন্য নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে এ চুক্তিটি। পাশাপাশি ওয়াশিংটন ঢাকার কৌশলগত সম্পর্ক করবে আরও মজবুত। গত সোমবার ডোনাল্ড ট্রাম্পের অভিষেকে শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। 17 দিন পর লন্ডন ক্লিনিক থেকে ছাড়পত্র পেয়ে ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হওয়ায় ডাক্তাররা আপাতত তাকে বাসা থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। শুক্রবার লন্ডনের স্থানীয় সময়ের রাত 9:30 এবং বাংলাদেশ সময়ের রাত 3:30 খালেদা জিয়াকে তারেক রহমান তার বাসায় নিয়ে যান। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন জানান, হাসপাতাল থেকে ছাড়া পেলেও সাবেক প্রধানমন্ত্রী সার্বক্ষণিক প্রফেসর প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রুজের তত্ত্বাবধানে থাকবেন। সেই সঙ্গে খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্ল্যান্টের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসা যায়নি বলেও জানান তিনি। ভোটের অধিকার ফেরাতে জনগণকে দৃঢ় সংকল্পবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান। বলেন, 1975 সালের 25 জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার চিরস্থায়ী বন্দোবস্ত করার লক্ষ্যে বহুদলীয় গণতন্ত্র গলা টিপে হত্যা করে একদলীয় সরকার ব্যবস্থা বাকশাল কায়েম করে। বলেন, জাতীয় সংসদে বিরোধী মতামতকে উপেক্ষা করে এক প্রকার গায়ের জোরেই অমানবিক মধ্যযুগীয় চতুর্থ সংশোধনী আইন পাশ করে। দেশবাসীর দীর্ঘদিনের সংগ্রামের ফলে অর্জিত মানুষের স্বাধীনতা ও গণতন্ত্রকে তারা ভুলণ্ঠিত করে সমাজের এক ভয়াবহ নৈরাজ্যের ঘন অমানিসা ছড়িয়ে দিয়েছিল বলেও মন্তব্য করেন তারেক রহমান।
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে বিএসএফ এর গুলিতে আহত হাবিল নামে বাংলাদেশি কৃষক। শনিবার ভোরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তে এ দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ইমার্জেন্সি ইনচার্জ কাউসার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল 7টার দিকে বিএসএফ এর গুলিতে আহত একজনকে হাসপাতালে আনা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে খেতে কাজ করার সময় বিএসএফ এর গুলিতে হাবিল নামের এক বাংলাদেশি আহত হয়েছেন। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, গুলিবিদ্ধ হাবিলের শারীরিক অবস্থা কিরকম কি জানতে পেরেছেন এবং তাকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানকার বিস্তারিত নিয়ে আমাদের জানাবেন। সাইনা, কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের একজন জরুরি বিভাগের চিকিৎসকের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন যে প্রায় এখন থেকে 20 মিনিট পূর্বে কিন্তু রাজশাহী মেডিকেলের 2 নম্বর ওয়ার্ডে আহত হাবিলকে ভর্তি করা হয়েছে। এর আগে কিন্তু এই চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহীতে পাঠানো হয়। আপনাকে আমি যদি বলে রাখি যে আহত হাবিলের ভাবি সুলেখা বেগম আমাকে জানিয়েছেন যে সকাল 5:30টার দিকে হাবিল সীমান্তের কাছাকাছি বাংলাদেশের অংশেই কৃষি ক্ষেতে কাজ করছিল। এ সময় কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর শ্মশানী ক্যাম্পের সদস্যরা তার উপর অতর্কিত গুলি চালায়। এতে কিন্তু পিঠে গুলিবিদ্ধ হয়ে হাবিল আহত হয়। আপনাকে যদি একটু বলে রাখি যে ভারতীয় শ্মশানী ক্যাম্পের সদস্যরা কিন্তু এখনো কিন্তু সীমান্তের ওপারে কঠোর নিরাপত্তা জোরদার করেছে এবং তাদের উপস্থিতি কিন্তু আমরা বেশ কিছু সদস্যকে আমরা দেখতে পেয়েছি। তবে এদিকে বিজিবিও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। কিছুক্ষণ আগে আমার সাথে কথা বলার জন্য আমরা যোগাযোগ করেছিলাম 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার সঙ্গে। তিনি কিন্তু আসলে বিষয়টি নিয়ে তেমন কিছু বলতে না পারলেও তারা কিন্তু তথ্য সংগ্রহ করছেন আসলে কি কারণে একটি ঘটনা ঘটলো, যেহেতু সীমান্তে বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলছিল এবং আতঙ্ক বিরাজ করছিল কৃষকদের মাঝে। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, কৃষকরা বলছেন যে যেহেতু ভারতের লাগা বাংলাদেশের সীমান্তে বাংলাদেশি ভূখণ্ডে কৃষকদের বিভিন্ন ফসল আছে, আম আছে, গম আছে, ভুট্টা আছে, সরিষা ক্ষেত আছে, এসব ক্ষেতেই কিন্তু কৃষকরা মাঠে কাজ করতে যায়। এই কাজ করতে গিয়ে কিন্তু আজকে কিন্তু গুলির ঘটনা ঘটলো এবং ভারতীয় শ্মশানী ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি চালিয়েছে বাংলাদেশি কৃষকদের উপর। আপনাকে আমি যদি একটু বলি যে গত 6 তারিখ বাংলাদেশের চৌকা সীমান্তে প্রথমে ভারতীয় বিএসএফ সদস্যরা প্রথমে কিন্তু সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে সীমান্ত এলাকাতে। তারপরে কিন্তু উভয় দেশের মধ্যে একরকম আতঙ্ক বিরাজ করছিল এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। সম্প্রতি গেল 18 তারিখ আবারও কিন্তু একই অবস্থাতে চৌকা এবং কিরণগঞ্জ সীমান্তের মাঝামাঝি জায়গাতে কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সহযোগিতায় এবং বিএসএফ এর পরোক্ষ মদতে ভারতীয় সন্ত্রাসীরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের গম, ভুট্টা এবং যে আনুষঙ্গিক যে ফসল আছে, এছাড়া কিন্তু আম গাছ তারা কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে বাংলাদেশি নাগরিকরা যারা কৃষক আছে তারা কিন্তু বাধা দিতে গেলে কিন্তু বাংলাদেশি নাগরিকদের উপর কিন্তু তারা বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা চালে। এতে 5-7 জন বাংলাদেশি নাগরিক সহ একজন বিজিবি সদস্য আহত হয়েছে। এরপর থেকে মূলত সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। আজকে কিন্তু আরো আতঙ্ক ছড়িয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা এই গুলির মধ্যে। এই যে সকালবেলাতে বাংলাদেশের কৃষকরা যারা সীমান্তে যাচ্ছে তাদেরকে ভারতীয়রা মাঝে মধ্যে গুলি করছে, হত্যা করছে এবং আহত করছে। এর জন্য আসলে আন্তর্জাতিকভাবে বা বিএসএফ সদস্যদের ভারতীয়দের বিচার দাবি করছেন স্থানীয়। এই যে বিচারহীনতার কারণে যে সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছেন। তারা বলছে যদি হত্যাকাণ্ডের বিচার হয় এবং আহত বিএসএফ এর অবৈধ গুলির যদি বিচার হয় তাহলে কিন্তু এই হত্যা এবং আহতের সংখ্যা কমে আসবে বলে তারা আমাকে জানিয়েছেন। জি সায়রা, এ ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে হতাহতের ঘটনা নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ তারেক আপনাকে। চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে বিএসএফ এর গুলিতে আহত হয়েছেন একজন বাংলাদেশি কৃষক। সেখানকার বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তারেক রহমান। দিনাজপুরের বিরল উপজেলায় মাঠে কাজ করার সময় বাংলাদেশি এক কিশোরকে মারধর করে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে। প্রতিবাদে ভারতীয় এক কৃষককে ধরে এনে বিজিবির হাতে তুলে দিয়েছে কয়েকজন বাংলাদেশি নাগরিক।
শুক্রবার সকাল 10:30টার দিকে বিরল এনায়েতপুর বিওপি ক্যাম্পের দ্বীপনগর গ্রামে 323 মেইন পিলার এলাকায় এই ঘটনা ঘটে। এ নিয়ে বিকেল 4টার দিকে সীমান্তের শূন্য রেখায় বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উভয় দেশের নাগরিককে ফেরত দেওয়া হয়। সারা দেশে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। লালমনিরহাট, পঞ্চগড় সহ বিভিন্ন স্থানে গত 4 দিন ধরে মিলছে না সূর্যের দেখা। কনকনে ঠান্ডায় দুর্ভোগ বেড়েছে জনজীবনে। বিশেষ কাজ ছাড়া বাইরে বের হচ্ছে না কেউ। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। হাসপাতালগুলোতেও বাড়ছে ঠান্ডাজনিত রোগের সংখ্যা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে নুসরাত শোভার রিপোর্ট। দৃশ্যটি পঞ্চগড়ের। ঘন কুয়াশায় অস্পষ্ট পথঘাট, সকালেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। তীব্র ঠান্ডায় জবুথবু উত্তরের এ জেলার জনজীবন। সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয় 9.7 ডিগ্রি সেলসিয়াস। গেল 4 দিন দেখা নেই সূর্যে। সন্ধ্যার পর থেকে বৃষ্টির মতো ঝড়ে কুয়াশা। এমন পরিস্থিতিতে সবচেয়ে বিপাকে শ্রমজীবীরা। প্রচন্ড ঠান্ডা, 7টা পার হওয়ার পরে তারপরে শীত পড়তেছে, কুয়াশা করতেছে, শরীরে কাপড় ভিজে দিয়েছে। রাত থেকে শুরু করে এখন পর্যন্ত প্রচন্ড কুয়াশা, দেখা যাচ্ছে না, কিন্তু আমরা তো কাজের মানুষ, কাজে যাইতে হয়। এদিকে কুড়িগ্রাম জেলাও কুয়াশার চাদরে ঢাকা। তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। বেড়েছে শিশু, বৃদ্ধ ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ। খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। একই চিত্র লালমনিরহাটেও। শীতের তীব্রতা প্রকট আকার ধারণ করেছে। সকাল গড়িয়েও দেখা নেই সূর্যের। উষ্ণ পোশাক গায়ে জড়িয়েও মিটছে না শীত। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। গতকালের থেকে আজকের শীতের প্রকোপ একটু বেশি। যদি হেডলাইট আমরা ইউজ না করি, তাহলে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয়তো একটা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। যে ঠান্ডা, এখন কাজ কাম তো করতেই পারি না। আর বয়স্ক মানুষ তো ছেলে জানেনি, আর গরু ছাগল সব ঘরের ভিতরে রাখছি। যে শীত পড়ছে, আমাদের প্রাইভেট স্কুল যাওয়া অনেক অসুবিধা হয়। উত্তর পশ্চিমাঞ্চলের জেলা জয়পুরহাটে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও কমেনি শীতের তীব্রতা। শীতের কাজে কাজ করা পারছি না, ঠান্ডা লাগে আর গামছা উড়ে আসি, আমাকে কিছু দেয়। কাজের জন্য বাইরে বাইরেছি, প্রচন্ড শীত। কালকেও শীত ছিল, কালকে বের হতে পারিনি, কিন্তু বের না হলে কি করব, খাইতে হবে তো। এই যে শীতের জন্য কাস্টমার আসতেছে না, তাহলে আমরা কি করবো এখন? এছাড়া তীব্র শীতে স্থানীয় হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে ছোট শিশুরা সর্দি, কাশি, নিউমোনিয়া এবং বয়স্করা শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। বরগুনার গুরুত্বপূর্ণ নৌপথ খান্দন নদীতে ড্রেজিং কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে। খননে পরিকল্পনা না থাকায় নৌযান চলাচলে মিলছে না সুফল। বর্ষা মৌসুমে নদীর পানি প্রবাহ স্বাভাবিক থাকলেও শীতকালে নাব্যতা সংকটে পড়ছেন নৌ চলাচল। তবে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। বরগুনা থেকে রিয়াজ আহমেদ মুসার পাঠানো তথ্য ছবিতে আপন অপুর রিপোর্ট। বরগুনার প্রবেশদ্বার খ্যাত খাগদন নদী। এই নদী দিয়ে প্রতিদিনই চলাচল করে অসংখ্য যাত্রীবাহী নৌযান। একই সঙ্গে জেলা শহরের অধিকাংশ পণ্য আনা নেওয়া করা হয় এই পথে। বর্তমানে নাব্য সংকটে ধুঁকছে গুরুত্বপূর্ণ এই নদীটি। ভাটার সময় পানি না থাকায় জোয়ারের উপর নির্ভর করে খাগদন নদীতে চলাচল করে নৌযান। এতে ভোগান্তির শেষ নেই যাত্রীদের। পাশাপাশি পণ্যবাহী জাহাজ নিয়ে বিপাকে পড়তে হয় চালকদের। এরা যে খাল কাটে, এরা তো কাটার মতো কাটে না। এরা যে কাটে উপর দিয়ে একটু চালাইয়ে যায়, এটা বছর বছর খাল কাটে, এটা লঞ্চ ঢোকেই না। আমরা যখন খালের ভিতরে ঢুকি তখন পানি থাকে না, কোনো সময় পানি না থাকার কারণে আমরা ঘাটে আসতে পারি না। তো নদী এই যে দেখতে আছি কাটতে আছে, কিন্তু কারে যে কোনো ফল পাইতেছি না। কার্ডে ওদের ভরে যায়, কি কার্ডের সেটা তো বুঝি না। এটা দীর্ঘস্থায়ী কোনো একটা পরিকল্পনা করলে আসলে বরগুনাবাসীর উপকার হয়। অভিযোগ আছে নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার জন্য কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যার কারণে মিলছে না ড্রেজিং এর সুফল। এই খাগদন নদী কাটা হয়, কিন্তু এটার যে কাটার কোনো সুফল আমরা পাই না, এবং এটার কোনো আলোর মুখ দেখি না। যে এটার এক ধরনের লুটপাটই বলতে গেলেন, যে এটা নিয়ে একটা লুটপাট হয়। বরগুনা নদী বন্দর কর্তৃপক্ষ বলছে নাব্য ফেরাতে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ। আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসকও। নদীর শুষ্ক মৌসুমে নদীর নাব্যতার সংকট দূর করার জন্য বিআইডব্লিউটি এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী
বিআইডব্লিউটি বরিশালকে অনুরোধ জানানো হয়েছে। আমি বিআইডব্লিউটি এর সাথে এই নেভিগেশন চ্যানেলটি যেন চালু থাকে এবং খনন কার্যক্রম যেন তারা দ্রুত শুরু করে সে বিষয়ে কথা বলবো। আর এছাড়াও যদি উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলতে হয় আমরা অবশ্যই কথা বলবো এবং এই বিষয়ে পত্র যোগাযোগ করবো। কার্যকর পদক্ষেপের মাধ্যমে নাব্য সংকট কাটিয়ে নদীর স্বাভাবিক গতি ফিরিয়ে আনার দাবি বরগুনাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি চলে যাচ্ছি সেখানে। হাসিনা পরবর্তী যে বাংলাদেশ হবে সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই কথাগুলো বলেছে। এই সংস্কারগুলো দরকার হবে আগামীর বাংলাদেশে। তো তারা সেই কথাগুলো আজকে আমাদেরকে বলতেছে, আমাদের কথা ওরা আমাদেরকে আবার বলতেছে, আবার সংস্কারের সম্মান দিতেছে। এর থেকে দুঃখজনক আর কিছু না। এটা হলো সংস্কারের ব্যাপার। আরেকটা শুনতেছি আমি ইদানিং যে মুজিববাদ জিয়াবাদ। আপনার জিয়াবাদ আপনারা কোনোদিন বলেছেন কেউ? আমি তো কোনোদিন জিয়াবাদ করি নাই। মানে এই আবিষ্কার কে করলো? যে বিএনপি যে জিনিসটা আবিষ্কার করতে পারে না, যারা বিএনপির বিরোধিতা করছে তারা জিয়াবাদ আবিষ্কার করে ফেলবে। আমরা জিয়াউর রহমানকে কোনোদিন মহামানব বানাই নাই। আমরা 3 বার ক্ষমতায় ছিলাম। জিয়াউর রহমানের পোস্টার লেস্টার এয়ারপোর্টে দেখেছেন কোনোদিন? কোন বিশিষ্ট জায়গায় জিয়াউর রহমানের ছবি দেখেছেন? আমরা ক্ষমতাকালীন সময়ে আমরা কি জিয়াউর রহমানের মূর্তি বানিয়ে রাস্তায় দিয়েছি? জিয়াউর রহমানকে আমরা আমাদের দলীয় চর্চার মধ্যে জিয়াউর রহমানের জিনিসগুলো আমরা আলোচনা করি, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে বিএনপি 3 বার ক্ষমতায় থাকতে রাষ্ট্রীয় পর্যায়ে জিয়াউর রহমান নিয়ে আমরা জিয়াউর রহমানকে মূলধন করে রাজনীতি করি নাই। আমি পরিষ্কার ভাবে বলতে চাই, তো যারা জিয়াবাদ আবিষ্কার করতে চায় তারা উদ্দেশ্য বোধহয় ভালো না। কারণ যখন কিছুই খুঁজে পায় না তখন ওদেরকে এই ধরনের কিছু কিছু আবিষ্কার করতে হবে। আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশ স্বাধীনতার সংগ্রাম, স্বাধীনতা পরবর্তী উন্নয়ন, এগুলো তো ইতিহাসের উপর চিন্তিত হবে। ইতিহাস কথা বলবে। আমাদের সমস্যা হয় কি, যখন রাজনীতিবিদরা ইতিহাসবিদ হয়ে যায় তখন এই সমস্যা। বিএনপির রাজনীতিবিদরা ইতিহাসবিদ হতে চায় না। পরিষ্কার করে বলতে চাই, আপনারা তো সব আমার চেয়ে অনেক বিজ্ঞ মানুষ। জিয়া পরিষদের সব আপনারা নামি দামি শিক্ষিত সুশিক্ষিত মানুষ, আমি তার বলার দরকার হয় না। কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। কুষ্টিয়ায় 1 মাসে 3 দফায় চালের দাম কেজিতে বেড়েছে 5 থেকে 6 টাকা পর্যন্ত। মিনিকেট চালের কেজি ঠেকেছে 80 টাকায়। নিম্ন আয়ের মানুষের মোটা আটাশ চালও বাজারে কেজি প্রতি বিক্রি হচ্ছে 60 টাকা দরে। আর চালের বাজারের এমন অস্থিরতার জন্য দায়ী কুষ্টিয়ার 5 মিল মালিক, যাদের নিয়ন্ত্রণেই অস্থির দেশের চালের বাজার। নিয়ম নীতিকে তোয়াক্কা না করেই এই মিল মালিকরা খেয়াল খুশি মতো বাড়াচ্ছেন দাম, লুটছেন অস্বাভাবিক মুনাফা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। বাজারে বেড়েই চলেছে চালের দাম। প্রশাসনের অভিযান, শুল্কমুক্ত চাল আমদানির পরেও নিয়ন্ত্রণে আসছে না দেশের চালের বাজার। কুষ্টিয়ার বাজারগুলোতে গত 1 মাসে 3 দফায় চালের দাম কেজিতে বেড়েছে 5 থেকে 6 টাকা। সরু মিনিকেট চালের দাম কেজি ঠেকেছে 80 টাকায়। নিম্ন আয়ের মানুষের মোটা আটাশ চালও বাজারে কেজি প্রতি বিক্রি হচ্ছে 60 টাকায়। মিনিকেট আজকে কিনলাম হচ্ছে 1950 টাকা বস্তা, 78 টাকা কেজি। আমরা এখন এতদিন 78 বেচছি, আজকের থেকে 80 টাকা করে বিক্রি করবো। কাজলতা এবং 28 যথাক্রমে 70-60 এইভাবে বিক্রি হচ্ছে। চালের বাজারের এমন অস্থিরতার জন্য দায়ী দেশের অন্যতম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের গোল্ডেন অটো রাইস মিল, জাহানারা অটো রাইস মিল, জাফর ফুড প্রোডাক্টস, দেশ অ্যাগ্রো ও আহাদ অ্যাগ্রো ফুড, যাদের হাতেই নিয়ন্ত্রণ হচ্ছে দেশের চালের বাজার। নিয়ম নীতিকে তোয়াক্কা না করেই এই মিল মালিকরা খেয়াল খুশি মতো বাড়াচ্ছেন দাম, লুটছেন অস্বাভাবিক মুনাফা। ধানের দাম কতটুকু বাড়লে চালের দাম কতটুকু তারা বাড়ায়, এটাই এক পর্যন্ত উপযুক্ত হিসাব মিলালারা দিতে পারে।
তবে এ বিষয়ে অভিযুক্ত মিল মালিকরা কথা বলতে রাজি না হলেও গোল্ডেন রাইস মিলের ম্যানেজার বলছেন, কোন মিল কি দামে চাল বিক্রি করছে তা জানা নেই তার। বেশি দামে ধান কেনার কারণেই তারা চাল বিক্রি করছেন বেশি দামে। যে দামে ধান কিনে ধানের উপর আমরা বেসেস করে আমাদের ক্রেতারা যাতে লস না হয় এজন্য সেই পরিমাণে আমরা মার্কেটে রেট দিই। আর বাজার দেখভালের দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন, বিষয়টি নজরে এসেছে তাদের, দ্রুত এসব মিলের বিরুদ্ধে নেবেন ব্যবস্থা। যাদের নিয়ে বারবার কথা হচ্ছে, একবার কিন্তু তাদের প্রতিষ্ঠান সিল করা হয়েছিল। যেমন এক মিলারকে গতবার এই একই অপরাধে 1 লক্ষ টাকা জরিমানা এবং তার গুদামটা বেশ কিছুদিন সিল করা ছিল, এখন তাকে দ্বিগুণ করা যায়। তাদেরকে সুযোগ তো বারবার দেওয়া হয়েছে, যদি তারা এই সুযোগ অ্যাভেল না করে তাহলে কিন্তু তাদের আমরা আবার সিল করার পথেই হাঁটবো। ছোট বড় মিলিয়ে কুষ্টিয়ায় 300 থেকে 350টির মতো চাল কল থাকলেও ব্র্যান্ড ও চাহিদাকে পুঁজি করে দেশের চালের বাজার অস্থিরতার জন্য দায়ী এই 5 মিল মালিকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ ভোক্তাদের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। গতরাত 9:30টার দিকে খুলনা নগরীর তেঁতুলতলা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত অর্ণব শীল নগরীর বানুরগাতি এলাকার চিত্তরঞ্জন শীলের ছেলে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর শিক্ষার্থী ছিলেন। স্থানীয়রা জানায়, তেঁতুলতলা মোড় এলাকায় দুর্বৃত্তরা অর্ণবকে লক্ষ্য করে গুলি করে। গুলি লাগে তার মাথায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যবসায়ী জাহাঙ্গীর আলম সাবেক ইউপি সদস্য আবু সৈয়দের ছেলে। শুক্রবার জুমার নামাজে যাওয়ার পথে রাউজানের নোয়াপাড়ায় তাকে গুলি করে হত্যা করা হয়। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয়রা জানায়, জুমার নামাজ আদায় করতে চট্টগ্রাম শহর থেকে গ্রামের বাড়িতে যান জাহাঙ্গীর। স্থানীয় আসাদ আলী মাতব্বর বাড়ির জামে মসজিদের সামনে গেলে আতর্কিতে হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত। প্রথমে লাঠি দিয়ে আঘাত করে জাহাঙ্গীরকে মাটিতে ফেলে দেওয়া হয়, পরে গুলি করে। এ সময় জাহাঙ্গীরকে রক্ষা করতে মুসল্লিরা এগিয়ে এলে হামলার মুখে পড়েন কয়েকজন। নিহত জাহাঙ্গীর কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না বলেও জানিয়েছেন স্থানীয়রা। ওনার জীবদ্দশায় অদ্যাবধি এই পর্যন্ত উনি কখনো কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল না। ওনাকে এলাকার একজন সাধারণ মানুষ হিসেবে সবাই ভালো মানুষ হিসেবে সবাই চিনতেন। এখন উনি ছিলেন দেশের বাইরে ছিলেন। দেশের বাইরে থেকে আজকে সকালে উনি চট্টগ্রামে এসেছেন এবং নিজ বাড়িতে গিয়েছেন। নিজ বাড়ি গিয়ে এলাকার মানুষজনের সাথে দেখা করেছেন। পরবর্তীতে উনি নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। এমন সময় ওনার এলাকারই একজন ওনার সাথে বাইকে ছিলেন, যিনি বাইক ম্যানেজার, যিনি উনি বাইক চালাচ্ছিলেন এবং উনি নিয়ে যাওয়ার সময় পিছন থেকে একজন কে বা কারা দুর্বৃত্ত ওনাকে গুলি করে। রাজশাহীতে অপরিপক্ক কাঁচা টমেটো পাকানো হচ্ছে মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিকে। বছরের পর বছর একইভাবে প্রকাশ্যে টমেটো পাকিয়ে বিভিন্ন স্থানে করা হচ্ছে রপ্তানি। চাষিরা বলছেন, এতে ক্ষতিকর কিছু নেই। কৃষিবিদ ও গবেষকরা বলছেন, মাত্রাতিরিক্ত ব্যবহারে আছে স্বাস্থ্য ঝুঁকি। কাজী শাহিদের প্রতিবেদন। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন খোলা মাঠে অপরিপক্ক টমেটো সাজিয়ে রেখে প্রকাশ্যে চলছে রাসায়নিক স্প্রে। উদ্দেশ্য অপরিপক্ক সবুজ টমেটো লাল টকটকে রং করে বেশি দামে বিক্রি করা। চাষিরা বলছেন, হাইব্রিড জাতের টমেটো গাছে পাকে না। এভাবেই স্প্রে করে পাকানোর পর পাঠান দেশের বিভিন্ন প্রান্তে। চাষিদের দাবি, এসব কেমিক্যালে মানুষের জন্য ক্ষতিকর কিছু নেই, তাই প্রশাসনও তাদের বাধা দেয় না। একই সঙ্গে এবার টমেটোর দাম না পেয়ে মোটা অঙ্কের লোকসানের কথাও জানায় তারা। এটা যদি আপনার পাকাতে যায়, গাছ পাকাতে যায়, টমেটোটা নষ্ট হয়ে যাবে। তো টমেটোটা আপনার যখন পুষ্ট হওয়ার আগেই টমেটোটা কাঁচা তুলে রোদ দেয়, তো ওই মেডিসিনটা হরমোনটা যদি মারে, দেখা যায় যে 1 সপ্তাহ বা 10 দিনের ভিতরে আস্তে আস্তে কালার হয়ে যায়। এখানে হালকা মেডিসিন দেওয়া হয়, মেডিসিনটা স্প্রে করে রোদ্রে দিয়ে আপনার জাগ দিয়ে 3 দিন পরে ওটা পলিথিন দিয়ে উদাম করি, তারপরে আপনার ওইটা কালার আসে। আর এখন বর্তমানে বাজারে খাচ্ছে না, এটা আমরা প্রাণ কোম্পানিতে দিই। বাইরের রাষ্ট্র থেকে মাল আসছে, এই জন্য আমাদের মনে করেন দাম পাচ্ছি না। কৃষিবিদ ও গবেষকরা বলছেন, খাবারে যে কোনো রাসায়নিক মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে, আছে রোগ আক্রান্তের শঙ্কাও। ক্ষতির বিষয় হচ্ছে, যে কোনো একটা সিস্টেমিক ফাঞ্জিসাইড স্প্রে করার পর অ্যাটলিস্ট 3 সপ্তাহ পর সেইটা খাবার উপযোগী হয়, সেই উদ্ভিদের অংশটা, সেটা ভেজিটেবল বা ফ্রুট হতে পারে। অথচ এই কেমিক্যালগুলো তারা কিন্তু স্প্রে করার কয়েকদিনের মধ্যে এটা বাজারে তুলছে। এই কেমিক্যালটা ওই ফলে থেকে যাচ্ছে
এটা ফুড চেইনের মাধ্যমে হোক যেভাবে হোক আমাদের শরীরে ঢুকছে। নিরাপদ খাদ্য বিভাগ বলছে পরীক্ষার পরে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। আমরা সরজমিনে সেখানে যাব খুব দ্রুতই, সেখানে গিয়ে আমরা টমেটোর নমুনাগুলো নেব এবং বিজ্ঞানসম্মতভাবে টেস্ট করে যে ফলাফলটা আসে সে অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। যদি কোনো আমরা নিষিদ্ধ রাইপেনিং এজেন্ট দিয়ে এটা পাকানো হয় তাহলে সে ব্যাপারেও অ্যাকশনে যাব। অনুমোদিত কেমিক্যালেরও মাত্রাতিরিক্ত ব্যবহারে নিরুৎসাহিত করছে নিরাপদ খাদ্য বিভাগ। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। জমে উঠেছে চুয়াডাঙ্গার সরোজগঞ্জের ঐতিহ্যবাহী খেজুর গুড়ের হাট। তবে এবার দাম কম পাচ্ছেন চাষিরা। গুড়ে চিনি মেশানোর কারণে চাহিদা কমার পাশাপাশি নষ্ট হচ্ছে হাটের সুনাম। গুড়ের মান ঠিক না থাকায় স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এ নিয়ে ব্যবস্থার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। সহকর্মী খায়রুজ্জামান সেতুর পাঠানো তথ্য ও ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে প্রায় ৬০ থেকে ৭০ বছর ধরে বসছে খেজুর গুড়ের হাট। প্রতি শুক্র ও সোমবার চলে বেচাকেনা। হাটের ঐতিহ্যের কারণে বিভিন্ন জেলা থেকে গুড় কিনতে আসে ব্যাপারীরা। হাটের গুড়ের সুনাম থাকলেও কয়েক বছর ধরে বেশি লাভের আশায় গুড়ে চিনি মেশাতে শুরু করেছে অসাধু কারিগররা। বিশেষজ্ঞদের মতে ১ কেজি চিনিতে ১ কেজি ২০০ গ্রাম গুড় মেশানো হয়। এবার আরো বেশি পরিমাণে চিনি মেশানোর কারণে আগ্রহ হারিয়েছে ব্যাপারীরা। এতে কমেছে গুড়ের দাম। এই সরোজগঞ্জের হাট নষ্ট করলে ব্যাপারীরা শুধু চিনি দিবি, এখন গুড় বিক্রি হয়। দাম এবার গুড়ের কম, আগামী গেলবার এবার অনেক কম গুড়ের দাম। এইভাবে গুড় বেচা চাষিরা মার খেয়ে যাচ্ছে। চিনি সাদা বিষ হিসাবে পরিচিত, তাই চিনি মেশানো গুড় মানবদেহের জন্য হুমকি বলে জানান চিকিৎসকরা। আবার চিনিগুলো আমাদের বাইরের বিশ্বে বলা হয় হোয়াইট পয়জন। এটার গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি, 65-এর মতো, যেখানে আমাদের গুড়ের গ্লাইসেমিক ইন্ডেক্স 35। কাজেই এই চিনিগুলো আমাদের কোষের কার্যক্ষমতা নষ্ট করে দিচ্ছে। চিনি মেশানোর সত্যতা নিশ্চিত করে বাজার পরিদর্শকরা জানান এ বিষয়ে চাষিদের সচেতন করা হচ্ছে। কিছু কিছু অসাধু ব্যবসায়ী এই গুড়টাকে ভোক্তাদের আকৃষ্ট করার জন্য দেখা যায় যে হাইড্রোস মিশ্রিত করে গুড়ের কালারটাকে ওনারা একটা হলুদ ভাব তৈরি করে ফেলে, কিন্তু মূলত যে অরিজিনাল যেটা আমাদের খেজুর গুড় সেটা থাকবে হলো কালচেলার এবং নরম, খুব একটু সফট থাকবে। আর গুড়ে চিনি মেশানো বন্ধের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি যে এই গুড় চিনি না মিশিয়ে নিয়ে আসার জন্য, কিন্তু তারা বলছে যে চিনি না মিশালে নিয়ে আসলে আমাদের বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে না। তো আমরা তাদের ভালো মতন পরামর্শ দিচ্ছি এবং আমরা তাকে বলছি, ব্যবসাদারকেও বলছি, আপনারা ওই এলাকায় মানুষকে সচেতন করেন, খাঁটি গুড় খাওয়ার মানুষকে পরামর্শ দেন যাতে চিনি না মিশিয়ে সেখানে চাহিদা বাড়ে। এবার চুয়াডাঙ্গায় খেজুর গুড়ের জন্য 2,71,960টি গাছ থেকে রস সংগ্রহ করা হচ্ছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 2,500 মেট্রিক টন, যার মূল্য 37 কোটি টাকার বেশি। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা।